তো ক্রিকেট প্রেমী বন্ধুরা, আজ থেকে আমাদের একটি নতুন সেগমেন্ট চালু হচ্ছে, যার নাম পাড়ার মাঠের তারকা, যেখানে আমরা আপনাদের পাড়ায় বেড়ে ওঠা নতুন প্রতিভাদের তুলে ধরবো আপনাদেরই সামনে। নমস্কার বন্ধুরা, এসপি স্পোর্টস ইউটিউব চ্যানেলের পর্দায় আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা এখানে পেয়ে গেছি থানা 11 স্টারের ক্রিকেটারদের। তো বন্ধুরা, আজকে আমাদের কিছু কোশ্চেন থাকবে এইসব ক্রিকেটারের থেকে। প্রথমে আমরা পরিচয়পত্র সেরে নেব। আমার নাম সুদীপ্ত মন্ডল। আমার নাম তনয় মন্ডল। আমার নাম কুশল কর। আমার নাম সায়ন হালদার। আমার নাম আলতাফ হোসেন খান। তো সবাইকে স্বাগত জানাই এসবি স্পোর্টস ইউটিউব চ্যানেলে। তো আজকে প্রথম প্রশ্ন থাকছে, তোমাদের এই থানা 11 স্টারের নামটা কোথা থেকে এসেছে বা এর অর্থ কি? আমাদের এই সানা 11 স্টারের নামটা এসেছে আমাদের যে টিম ওনার নেপাল ভান্ডারী, তার মেয়ের উদ্দেশ্যে। আচ্ছা, তার মেয়ের নাম সানা, যেহেতু টিমটা উনি তৈরি করেছেন, সেই জন্য ওনার মেয়ের নামেই আমরা খেলি। সেই জন্য ওনার মেয়ের নাম সানা, সেই জন্য আমরা এই উদ্দেশ্যেই খেলাটাকে চালু করেছি, ওনার মেয়ের নাম নিয়েই। তোমাদের টিমের পথ চলা শুরু কবে থেকে? দেখো, আমাদের এই টিমের পথ চলা বলতে গেলে, এখন যে কজন ছেলেরা আমরা খেলছি, প্রথম থেকে কিন্তু আমরা টিমটা এরকম ভাবে গোছাইনি। প্রথম থেকে আমরা শুরু করেছিলাম আন্ডার 20 থেকে শুরু করে। আমাদের টিমে যে কটা মেম্বার ছিল, সবার এজ 18 কি 19 কি 20 এরকম থাকতো। তারপরে যখন দেখলাম যে আমাদের টিমে আন্ডারস্ট্যান্ডিং গুলো একটু কম হচ্ছে, মানে এই বলতে গেলে সবাই যখন একটা জুনিয়র ছেলে থাকে, তখন সেখানে কি হয়, রাগারাগি বেশি হয়, তাড়াহুড়ো বেশি হয়। যখন দুটো সিনিয়র প্লেয়ার বা চারটে সিনিয়র প্লেয়ার মাঠের মধ্যে থাকবে, তারা যখন ম্যাচটাকে পরিচালনা করবে, তারা যখন টিমটাকে পরিচালনা করবে, তখন খেলাটা অন্য লেভেলের হবে, তখন অন্য জায়গায় যাবে, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং কিন্তু বাড়বে। সেই জন্য ঠিক করলাম যে আমাদের টিমটা যেহেতু একদম সেম সেম ছেলেদের নিয়ে করা আছে, হয়তো 8 জনের খেলা, সেখানে 8 জন যাচ্ছে, এরকমই আমাদের টিম থাকতো। সুতরাং সেই জন্য আমাদের দুটো সিনিয়র প্লেয়ারকে রাখা হয়েছিল, যেমন আমাদের অভিজিৎ দা ছিল, আর এখানে আমাদের আলতাফ দা তো বসেই আছে। অভিজিৎ দা আমাদের থেকে অনেক সিনিয়র প্লেয়ার, তখন মনে হচ্ছে আমরা খেলা জগতে ঢুকিনি, উনি তখন থেকে খেলছেন। আপাতত এখন আমরা এই টিম নিয়ে খেলছি, আমাদের টোটাল এখন 11 জনের টিম। ওই এখন 11 জনের টিম নিয়ে খেলছি। আমরা এই টিম খেলাটাকে শুরু করেছিলাম হরিণডাঙ্গার মাঠ থেকে। হরিণডাঙ্গার মাঠ থেকে আমরা খেলা স্টার্ট করি, তারপরেই এই টিম থেকে। কত সালে ওটা শুরু হয়েছিল? আমরা এই টিমটাকে শুরু করেছি 2025 সাল থেকে। যখন আমাদের আন্ডার 20 ছিল, তখন ওটা আমরা 2020 থেকে শুরু করেছিলাম। আচ্ছা, এই যে টিমটা যে এত কিছু করেছে, এটা 2025 সাল থেকে। আচ্ছা আচ্ছা। তো তোমাদের কি সবই পাড়ার ছেলে বা কিছু বাইরের, কজন কি বাইরের আছে? না, আমাদের পাড়ার বলতে কেউ নেই, সবাই বাইরের। যেমন সুদীপের বাড়ি, ওর বাড়ি হচ্ছে মালা ময়রামপুর, এর তনয়ের বাড়ি নীলাতে, সায়নের বাড়ি শহরাতে, আলতাফদার বাড়ি জিয়ঞ্জে, আমার বাড়ি নারায়ণীতে, অভিজিৎদার বাড়ি হৈবতপুরে। মানে সব জায়গা সব থেকে বিভিন্ন নিয়ে জায়গায় ছেলে এক জায়গায় করে একটা টিম তৈরি করা হয়েছে। আচ্ছা। তোমাদের এই সিজনে তোমরা কটা ট্রফি জিতেছো? দেখো, আমরা এই এখনো সিজনে ধরতে গেলে শেষ হয়নি, এখন ম্যাচ বরাবর আছে। আমরা এই সিজনে বলতে গেলে 15 আপ ট্রফি পেয়েছি আমরা। 15টার বেশি? হ্যাঁ, 50 ও আচ্ছা, 50 সরি, 50-এর বেশি এরকম ট্রফি পেয়েছি আমরা। আচ্ছা আচ্ছা। এবারে জানি না পরবর্তী ম্যাচগুলোতে কি হবে, সেটা বলতে পারছি না আমরা। তোমাদের এই টিমের মানে তোমাদের ভবিষ্যৎ কি? মানে এই টিমের তোমরা কি কন্টিনিউ এইভাবে খেলে যেতে চাও, নাকি পরবর্তীতে আরো কোনো চিন্তা ভাবনা আছে? না, আমরা আপাতত এখন ভেবে রেখেছি যে এই টিমটাকে আরো বড় করব, আরো ভালোভাবে টিমটাকে চালাবো, টিমটার যেন আরো বড় নাম হোক। আর সব থেকে বেশি গুরুত্ব দিয়ে আমরা যে এই টিমটাকে বানিয়েছি, নেপাল ভান্ডারী, আচ্ছা, ওনাকে সব থেকে বেশি আমরা গুরুত্ব দিই। এবারে আমরা সবাই চাই যে টিমটা এক জায়গায় থাকে। আমাদের টিমের মধ্যে প্রচুর ঝামেলা হয়, প্রচুর ঝগড়াঝাটি হয়, সবার তো মতামতের মিল তো এক হতে পারে না, তাও সবাই এক জায়গায় হই, এক জায়গায় হয়ে আবার খেলতে হয়। যখন সবাই খেলতে ডাকি, সবাই তখন খেলতে আসে ঠিক টাইম মতো, সব ঠিক টাইম মেনটেনও করে, হ্যাঁ, সবকিছু মেনটেন করে। আমরা আপাতত এখন চাই যে আরো যেন টিমটা বাড়ে। আপাতত এর লিমিটেশন কতটা আমরা জানি না, কিন্তু চাইছি যেন খুব
বড় একটা জায়গায় যাক। বড় একটা জায়গায়। ধরো এখন সবে সিজনের মাঝ বরাবর এসেছে, তো এরই মধ্যে 50টার বেশি তোমরা ট্রফি জিতে ফেলেছো। তো এই যে সাফল্য, এই সাফল্যের পিছনে রহস্যটা কি? সাফল্যের পিছনে রহস্য বলতে ডেডিকেশন না মেন্টালি না, ডেডিকেশন কিছু না, সেরকম কিছু বলতে না। সবাইকে খাটতে হয় মাঠে, আচ্ছা সবাইকে মাঠে খাটতে হয়। আর একটা লাক ফেভারের একটা ব্যাপার থাকে, প্লেয়াররা সবসময় একটা কিছু লাক ফেভার করে। সবসময় তোমরা তো মাঠে যাও লাইভ ভিডিও করতে, গিয়ে দেখবে যখন একটা টিম এক জায়গা থেকে জিতে উঠেছে, সেই টিমটা কিন্তু দ্বিতীয়বার অন্য জায়গায় যাবে না, সেই টিমটা ওখানেই গিয়ে দাঁড়াবে। আচ্ছা ওখানে গিয়ে ওদের ওটা লাক ফেভার করে, সব প্লেয়াররা মনে করে যে ওটা আমাদের লাক ফেভার করছে। সেই জন্য সবাই খাটে, কিছুটা লাখেরও ব্যাপার থাকে। হ্যাঁ, সবাইকে খেটে খেলতে হয়, খেটে না খেললে জেতা যাবে না, ভালো না খেললে জেতা যাবে না। তো এই হচ্ছে ব্যাপার। এরকম হয়, দেখেছি অনেকের কিছু স্পেশালি প্লেয়ার আছে যাদের লাকটা অনেক প্রেফার করে। যেমন ধরো কারো টিমে একটা প্লেয়ার আছে যে গেলে মোটামুটি ম্যাচ জেতে। তো তোমাদের টিমে কি এরকম কোনো বিশেষ প্লেয়ার আছে? ধরো টসের মাধ্যমে নিষ্পত্তি হবে খেলা, সেইভাবে কি কিছু কোনো প্লেয়ারকে পাঠানো হয় যে? সেইভাবে বলতে গেলে আমাদের আলতাফ দা যায়, হ্যাঁ যদি লটারি হয় সবসময় চারেই তুলবে। আচ্ছা যদি খেলা, যদি কোয়ার্টার হয়তো হচ্ছে, হ্যাঁ এবারে হয়তো আমাদের খেলা পড়বে, ওরা যদি বলি যে যে কিন্তু একেই তুলবে, একে তো জীবনে তোলে না, আচ্ছা। সবসময় গিয়ে চারেই তোলে, কিন্তু আমরা জিতি। জিতি না যেরকম, কিন্তু আমরা জিতি। এটাই আসল রহস্য আমাদের। লাগছে না তোমাদের টিমের সব প্লেয়ারটা যেহেতু বিভিন্ন জায়গার, তো তোমরা কি একসাথে প্র্যাকটিস করতে পারো? মানে সেটা কি সম্ভব হয়? না, সেটা কোনোদিনই সম্ভব হয় না, সম্ভব যে হয় যারা না। সব আলাদা পুরোপুরি আলাদা। মানে ম্যাচেই আর হ্যাঁ, কি যা হয় সব understanding করে ম্যাচে, নিতে হয়। হ্যাঁ, যা হয় সব আচ্ছা, খেলার মাঠে, এবার যে যেমন প্র্যাকটিস করে হয়তো ঘরে বাড়িতে। আচ্ছা এবার তোমাদের ধরো তোমরা তো গ্রাউন্ড শটে একদম প্রফেশন টিম হয়ে গেছো প্রায়। তো গ্রাউন্ড শটের পাশাপাশি কি লং ক্রিকেট কেও তোমরা পার্টিসিপেট করো? লং ক্রিকেটে কি পার্টিসিপেট করা হয়? হ্যাঁ, আমাদের মধ্যে লং ক্রিকেটে পার্টিসিপেট করে বলতে তনয় করে, ও আচ্ছা। বল করে। হুম, অভিজিৎ দা আছে, বল ব্যাট দুটোই করে। আচ্ছা মানে আলতাফ তোমাদের দা মাঝে মাঝে যায়। ফুল টিম কি পার্টিসিপেট করো? না 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 না, তোমরা পুরোপুরি গ্রাউন্ড শট? পুরোপুরি গ্রাউন্ড শটে। আচ্ছা আচ্ছা। তোমাদের ধরো এজ গ্রুপ মোটামুটি সবাই দুজনের বললে একটু সিনিয়র। তো আমাদের যা মানে ক্রিকেট, প্লাস্টিক ক্রিকেট, এতে নিশ্চয়ই সংসার বা কিছু চালানো সম্ভব নয়। তো তোমাদের গ্রুপ ছাড়া যারা সিনিয়র দাদারা আছে, আলতাফ দা আছে, ওদিকে অভিজিৎ দা আছে, তো খেলার পাশাপাশি কিছু প্রফেশন কিছু না, করে বা? আমরা প্রফেশনাল কিছু করি না, সব আচ্ছা। পড়াশোনাই করি, এছাড়া আচ্ছা। আদার্স আর কিছু করি না। না আলতাফ দা আছে, ওদিকে অভিজিৎ দা আছে। আলতাফ দা টুকিটাই কাজ করে, অভিদাও কাজ করে, আকাশ দা আচ্ছা। কোম্পানিতে কাজ করে, বাদ বাকি আমরা এরা সব এখনো কেউ কাজ পর্যন্ত করি, সব পড়াশোনায় করছি। পড়াশোনায়? হ্যাঁ। আচ্ছা। তোমাদের মোটামুটি টিমে কতজন সদস্য? পুরো 11টাই? হ্যাঁ, আমাদের টিমে মোটামুটি 11টাই, পুরো 11টাই 11। প্লেয়ার, মানে এক্সট্রা ফেক্সট্রা নিয়ে হ্যাঁ, ওতেই হয়ে যায় আর কি। 11টাই। আচ্ছা তোমরা পরবর্তী দিনে মানে কিছু প্লেয়ারদের হয়তো এখন থেকে স্কাউট করে রাখছো যে এই এই প্লেয়ারটাকে আমাদের টিমে নিলে আমাদের টিমটা আরো ডেভেলপ করতে পারবে, এরকম কি কিছু চিন্তা ভাবনা আছে যে ওই প্লেয়ারটাকে আমাদের দলে নেবো? বা কিছু ইয়ং ছেলে তারা উঠছে, ইয়ং প্লেয়ার? না, এটা ভাবিনি এখন আপাতত। এখনো কেননা ভাবা হয়নি। ভাবিনি, কেননা আমাদের যে কজন ছেলে আছে, আজকে যদি আমি সেই ছেলেটাকে নিই, তাদের পরবর্তী সময় মনে হতে পারে যখন প্রথম টিমটা শুরু হয়েছিল তখন আমি ছিলাম, আজকের আমার ফর্মটা পড়ে গেছে বলে আজকে সে ভালো ছেলেটাকে ডাকছে, এটা হতেই পারে। হুম, সেই জন্য আমরা সবাই ভেবে রেখেছি যা হবে এই টিমটাতেই হবে। আচ্ছা। যখন সে কোথাও যাবে বা যখন সে থাকবে না, তখন আমরা বাইরে থেকে প্লেয়ার ডাকবো। মানে হারি জিতি সবাই হ্যাঁ, একসাথে। সবাই একসঙ্গে থাকবে। যখন একদম, একদম। টিমটা তৈরি হয়েছিল তখন সবাই একসঙ্গে ছিলাম, আজকে যখন সবাই আছে কেন থাকবো না। একদম তাই। তোমরা যে নাইট মানে তোমরা তো গ্রাউন্ড শট ক্রিকেট খেলো, আর এখন ধরতে গেলে ডে থেকে নাইট খেলাটা বেশি পড়ে। এখন সব জায়গায় নাইটেই বেশি চালাচ্ছে কারণ অত্যাধিক গরমের কারণে। তো এই যে নাইট ক্রিকেট খেলতে যাও অনেক দূরে দূরে, তো তোমাদের বাড়ি থেকে কি সেরকম ভাবে সাপোর্ট করা হয়? আমি বাড়ির লোক কি জানি support না করে? যে আর আদার্স যে প্লেয়ার গুলো আমাদের টিমে খেলে তাদের বাড়িতে কি বলে না বলে, কিন্তু আমার বাড়িতে আমাকে খেলার বিষয় নিয়ে কোনোদিন কিছু বলে না। আচ্ছা আমি বাড়িতে আসি, যখন খেলার সময়টা হয় তখন বলি মা খেলতে বেরোচ্ছি, বলি মা বললো যে ঠিক আছে। এমনকি এমন সময় হয় যে আমি খেলে আসলে মাই আমার ব্যাট ট্যাট গুলো সব গুছিয়ে দেয়, আচ্ছা। আমার এই যে ট্রফি গুলো রাখা আছে সেই ট্রফি গুলো মাই সাজিয়ে দেয়।
আমি কিছু করি না, মা আমার খেলাগুলোকে সাপোর্ট করে। এবারে বাকি আর যে প্লেয়ার গুলো আছে আমি তাদের খবরটা আমি ঠিক মানে বলতে খুবই পারছি না। সাপোর্টিভ আছে হ্যাঁ, তোমার দিক থেকে, আমার তুমি দিক থেকে একদম খুবই ফুল সাপোর্ট। সাপোর্ট পাও। হ্যাঁ, একে এনাকে দাও। তোমারটা কি, মানে তুমি যে এই নাইট ক্রিকেট খেলতে যাও, বাড়ি থেকে কিছু প্রবলেম হয়? না না, আমাকে কোনোদিন কিছু বলেই না। কিছু বলে না? না, তারপর? আমাদের বাড়ি থেকেও ফুল সাপোর্ট করে আচ্ছা, খেলাধুলার জন্য, কারণ এখন যেহেতু খেলার বয়স, ভবিষ্যতে আরো কাজটা সবাইকেই করতে হবে, একদম তাই যেহেতু এই বয়সটা আমাদের খেলার বয়স বলে বাড়ি থেকে ফুল সাপোর্ট করে ফুল যে সাপোর্ট খেলাধুলা। করে। একদমই তাই। আর তারপর? হ্যাঁ, খেলাধুলার জন্য বাড়ি থেকে সাপোর্ট করে। মানে আমাকে কোনো problem কোনো create প্রবলেম হয় বলতে না? কিছু বলে না, হ্যাঁ, শুধু বাড়ি থেকে মাঝে সাঝে বলে যে একটু খেলাধুলাটা কম কর, একটু হ্যাঁ, পড়াশোনার দিকে সেটাই। মনটা দে। এছাড়া নাহলে বাড়ি থেকে সাপোর্ট করে, ব্যাগটা গুছিয়ে দেয়, খেলে গেলে বাড়িতে জামা প্যান্ট ধুয়ে দেওয়া থেকে সঙ্গে সঙ্গেই করে দেয়। এছাড়া হ্যাঁ। কিছু বলে না। আমার বাড়ি থেকেও একটু চাপ হয় মাঝে মাঝে, হ্যাঁ, ঠিক আছে, অতটা কিছু বলে না। মাঝে মাঝে প্রত্যেকদিন বাড়ি থেকে রাত্রে করে বাইরে থাকলে একটু বকাবকি করে বেশি, বউ বলে একটু ঝামেলা হয়। ঠিক আছে, এছাড়া কোনো কিছুই হয় না। আচ্ছা, তো সত্যি কথা বলতে পরিবারের একটা সাপোর্ট থাকলে এমনি প্লেয়াররা এগিয়ে যেতে পারে, তাহলে মাথার উপর অনেক রকম চাপ এসে পড়ে, তো খেলার মাঠে সেটা ভালোই প্রভাব পড়ে। যাই হোক, পরের প্রশ্নতে যাই। তোমাদের টিমের মধ্যে সব থেকে জুনিয়র প্লেয়ার কে আর সব থেকে সিনিয়র প্লেয়ার কে? আমাদের টিমের মধ্যে সব থেকে জুনিয়র প্লেয়ার এই যে বসে আছে। আমাদের নাম বলে দাও। নাম সাইন হালদার, আর আমাদের টিমের তোমার মধ্যে বয়স সব, কত? বয়স 18। 18? আচ্ছা, আর আমাদের মধ্যে সব থেকে সিনিয়র প্লেয়ার হচ্ছে অভিজিৎ দা, আচ্ছা, মানে আমাদের থেকে সব থেকে সিনিয়র আর কি। আচ্ছা, আচ্ছা। সব জায়গায় তো মোটামুটি কম বেশি অনেক জায়গায় খেলতে যাও, সব জায়গায় যেটা সম্ভব হয় না। আবার তোমাদের যা ট্র্যাক রেকর্ড দেখছি তাতে অনেক বেশিরভাগটাই তোমরা চ্যাম্পিয়ন হও বা রানার্স আপ হও। তো এই যে প্রাইজ মানিটা পাও, এই প্রাইজ মানিটা তোমরা কি করো? আমরা যেই ওনারে খেলতে যাই, বিভিন্ন মাঠে বিভিন্ন প্যাকার থাকে, আচ্ছা, একটা প্যাকারের ব্যাপার থাকে, বিভিন্ন হ্যাঁ। মাঠে বিভিন্ন প্যাকার থাকে। ওনাকে হয়তো আমরা বললাম যে দাদা আমাদের গাড়ি ভাড়াটা দিও, খাওয়া খরচাটা দিও। আচ্ছা, আমরা কোনো রকম কোনো অ্যাডভান্স নিই না, গাড়ি ভাড়াটাই শুধু নিই, খাওয়া খরচা তারা যা দেয় সেটাই নিই। তারপরে আমরা যদি জিতি, সেখানে যেমন ক্যাশ থাকে 4,000, 9,000, 10,000 যেমনই ক্যাশ থাকে, সেইটা তার এন্ট্রিটা ফেরত দিয়ে, বা কোনো জায়গায় এন্ট্রি ফেরত দিলাম বা কোনো জায়গায় এন্ট্রি ফেরত দিলাম না, আচ্ছা। যেমন যেখানে প্যাকার বলে সেরকম হুম, হুম। সেরকম সবাই যে টাকাটা পড়ে থাকে সেইটা সবাই ভাগ করে নিয়ে বাড়ি চলে আসি, ট্রফিটা ওনাকে দিয়ে দেয়, যে যা পার্সোনাল ট্রফি সেটা সবাই নিয়ে আসে। আচ্ছা, এবার বলি যে ধরো তোমরা তো কোনো প্যাকারের হয়ে খেলছো, তো সেক্ষেত্রে তোমাদের নাম কি সানা 11 স্টারই থাকে না তার নামের কিছু? হ্যাঁ, আমরা আগে থেকেই বলে দিই আচ্ছা, যে আমরা যারই খেলতে যাব আমাদের নামটা একটাই থাকবে, সানা 11 স্টার। কেননা সানা 11 স্টার নামটা তো আর এমনি হবে না, একদম। সবাই একবার সব একটা জিনিস নিয়ে এগোতে থাকলে তবেই সেটা চিনবে। আরে এটা এখন তোমাদের হ্যাঁ। লাখের পর্যায়ে চলে হ্যাঁ, গেছে যে এই নাম নিয়ে গেলে ট্রফি জিতে আসো আর কি। তো অনেক জায়গায় কি হয়, প্যাকার একটা নাম দেয়, কারোর এন্টারপ্রাইজ হতে পারে, সে তার প্রমোশনটা করার জন্য, তো সেক্ষেত্রে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম। আচ্ছা, এবারে একটা মজার প্রশ্ন, যে তোমাদের টিমে সেলিব্রেশন তো হয় জেতার পর, তো সব থেকে ভালো ডান্স কে করে? কুশল। আচ্ছা, আচ্ছা। এই ধরো খেলতে তো যাচ্ছ, আহ সবসময় চ্যাম্পিয়ন হওয়া সম্ভব নয়, তো চ্যাম্পিয়ন বা রানার্স আপ হলে না, বাড়ি ফিরে এলে খালি হাতে, তো বাড়ি থেকে কিছু কটু কথা শোনানো হয় কি, মানে কিছু খারাপ কিছু বললো যে হ্যাঁ এই খেলতে গেলি রাত জেগে এলি কিছু পেলি না, বা কিছু এরকম টাইপের কিছু কথাবার্তা কিছু? না, এই জিনিসটা হয় কখন হয়, যখন কন্টিনিউয়াসলি হারছি। আচ্ছা, আচ্ছা, মানে না, একটা মানে 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 সবসময় যখন একটা হ্যাঁ, সপ্তাহ টানা হেরে যাচ্ছি একটা টিমের মধ্যে, এরকম হয় যখন সে খুব জিতছে। মাঝে 2 মাস গিয়েছে, মাঝে 2 মাসই গিয়েছে, ওই এপ্রিলের প্রথম থেকে মে মাসের প্রথম পর্যন্ত একটা আচ্ছা। মাসই কন্টিনিউ আমরা হেরেছি, যেখানে যাচ্ছি সেখানে হেরেছি, ঠিক আছে। এরপরে ফের আবার সকলে একসঙ্গে হলাম কি জন্য আমরা হারছি, কি কারণ, সেটাকে ফের ঠিকঠাক করে তারপর ফের জেতা শুরু হলো। তারপরে যখন হেরে বাড়ি আছি, কন্টিনিউ যখন হেরে যাচ্ছি, তখন মা বলে সারা রাত খেলতে গিয়ে কি করছিস,
সবসময় তো হেরে যাচ্ছি, তাই খেলতে গিয়ে কি হবে এরকম কথা শুনি, তারপরেও আমরা খেলতে যাই, খেলাটাকে ভালোবাসি তাই যাই। একদমই তাই, খেলাকে না ভালোবাসলে কখনো এত উঁচু লেভেলে পৌঁছানো যায় না। যাই হোক, এর পরের কোশ্চেন হচ্ছে, এটা হয়তো অনেকেরই জানার ইচ্ছা থাকে যে তোমাদের খেলার যে এন্ট্রি, এই এন্ট্রিটা কি তোমরা নিজেরা করো না কোনো ধরো প্যাকার ধরে গেলে সে করে, না তোমরা ধরো নিজের নামে খেলছো, এটা কে করে, এন্ট্রিটা কে করে? এটা আলতাফদা ভালো বলতে পারবে, আলতাফদা। এন্ট্রি বলতে প্রথম আমাদের টিম ওনার মানে নেপাল ভান্ডারি যে ছিল, ঠিক আছে, উনি আছে এখনো, উনি করতো বেশি, ঠিক আছে। আচ্ছা। এবারে হয়তো সম্মাটা তো ওনার সম্ভব না করাটা, হ্যাঁ, এবার আমরা দেখতাম যেখানে খেলা হচ্ছে, মানে যেখানে পেলাম মানে ওনার পেলাম, হুম। ওনার পেলে ওখানেই ওনারই খেলতাম, যেখানে মানে পেতাম না তখনই উনি আমাদের এন্ট্রি টাকাটা দিত, আচ্ছা। ওনারই খেলতাম, ঠিক আছে। উনি সবসময় আমাদের সঙ্গে যায়, যেত, এখনো যায়, তার জন্য না। তো যেখানে হয়তো পেলাম না, ওনাকে বললাম যে দাদা এরকম হয়েছে, ওখানে পাচ্ছি না কাউকে, হুম। তখনই উনি বললো ঠিক আছে আমি দিচ্ছি, তোরা খেলতে চলে যা। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এইভাবে হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং করে নেওয়া হয়। হয়তো এখানে ওনার প্রবলেম হয়ে গেল, উনি বাড়ি ছিল না, হ্যাঁ। হয় ফের তখন আমরা বুঝতে নিজেরাই সকলে বলে কয়ে নিজেরাই দিতাম, আর সবকিছু আমরা মানিয়ে নিয়েই সবকিছু করি, যে কারোর একার উপর চাপ দিয়ে তো করা উচিত না, না, এটাই হচ্ছে ব্যাপার। তো তোমাদের এখানে, তোমাদের ধরো এই টিম সব থেকে দূরে কোন জায়গায় খেলতে গেছে? দূরে বলতে আমরা হাওড়া জেলায় গিয়েছি, আচ্ছা। এদিকে মন্দির বাজারও খেলে এসেছি, এদিকে আমতলা সাইড তো সব গিয়েছি, হুম। ঠিক আছে। এই আর রিসেন্ট আমাদের দুজন গিয়েছিল কুশলা দ্বীপ বলে, হুম। ওরা ধুলাগড়ে গিয়েছিল, আচ্ছা। দুটো টিম জয়েন করে একসঙ্গে ওরা গিয়েছিল, ওই জয় বর্মা টিম আর আমাদের সানার দুজন, আচ্ছা। এরকম করে ওরা লাস্ট ধুলাগড় খেলতে গিয়েছিল। আচ্ছা। আর নাহলে আমরা এমনিতে শ্যামপুরটা যাই, ঠিক আছে। হুম। আর এদিকে মন্দিরের সাইড আছে, তারপরে 35টা পাওয়া যায়, আমরা তো প্রপার 25 টিম, 35ও খেলি, 25টা আমরা প্রপার মানে প্রফেশনাল। আচ্ছা। খেলার মাঠে বিভিন্ন রকম প্রতিপক্ষের সামনে হও, মানে সম্মুখীন হও তোমরা, তো সামনের কোনো টিম তারাও খুব তোমাদের সঙ্গে টক করে লড়াই দিচ্ছে, তো তাদেরকে চাপে রাখার জন্য কোনো স্ট্র্যাটেজি কি খাটানো হয়, মানে কোনো স্ট্র্যাটেজি উত্তেজিত করছো এরকম কিছু? স্ট্র্যাটেজি বলতে যখন দেখা পাচ্ছি যে অপোনেন্ট টিমও চাপে আমরাও চাপে, আচ্ছা, 50-50। হ্যাঁ, তখন টিমের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি করাতে আমরা খুব ভালো পারি। মানে ধরো না, ব্যাটসম্যান ব্যাট করছে, তার সামনে গিয়ে একটা হাততালি মারা, ব্যাটসম্যানরা খুব বিভ্রান্ত হয়ে যায়, আর ওতে ব্যাটসম্যানরা রেগে যায়, আর দেখবে রেগে গিয়ে যেই কাজটা করা হয় সেই কাজটা সবসময় ভুল হয়, কোনোদিন ঠিক হতে পারে না। ঠান্ডা মাথায় যে কাজটা করা হয় সেই কাজটা সবসময় সঠিক হয়, রেগে গিয়ে যেই কাজটা করা হবে সেই কাজটা কোনোদিন ঠিক হতে পারেই না। হয়তো ভুল ভবিষ্যৎ খুব ভাগ্য সঙ্গে থাকলে হয়তো লেগে যেতে পারে বাই এনি চান্স, কিন্তু ঠান্ডা আমরা যেটা করবো সেটা সব থেকে ভালো হবে। আচ্ছা, এবার তুমি তো তোমার বোলিং টিম থেকে ওটা চাপে রাখার ব্যাপার করলে, এবার তুমি যদি ব্যাটিং করো সেই জায়গায় তোমাদের কি স্ট্র্যাটেজি থাকে? ধরো তারাও খুব প্রেসার করছে, ম্যাচ 50-50, যে কোনো দিকে যেতে পারে ম্যাচের রং, তো সেই ক্ষেত্রে কি করা হয়? এবারে ব্যাটসম্যানে যদি ব্যাটিং এ যদি আমরা থাকি, হ্যাঁ। বোলিং এ যদি আমাদের অপোনেন্ট টিম থাকে, হুম। যদি আমাদের থেকে যদি কোনো সিনিয়র প্লেয়ার ব্যাট করে, তাহলে কোনোদিন আমরা বলতে চাই না যে তুমি ওটা করো অভিজিৎ দা বা আলতাফ দা, তুমি যে এটা করো ওটা করো সেটা করো, কোনোদিন বলতে চায় না, কেননা তারা সিনিয়র প্লেয়ার, তারা আমাদের থেকে ভালো বেশি জানে কি করা উচিত, হ্যাঁ কি কোন করা উচিত। situation এ। এবারে সেই ব্যাটিং এর জায়গায় যদি আমরা ব্যাট করি, হুম। তখন আমাদের সিনিয়ররা এসে আমাদেরকে সাজেস্ট করে যে এরকম ভাবে খেলবি, ওরকম ভাবে খেলবি। আচ্ছা, তোমরা ধরো আলতাফ দা বা অভিজিৎ দা দুজনে হয়তো ব্যাটিং এ আছে, তো বাইরে থেকে কি তোমরা কোনোভাবে মোটিভেশন দাও বা উত্তেজিত করো ব্যাটসম্যানদের, এরকম কিছু? আলতাফ দা ব্যাটসম্যান না, আচ্ছা। আচ্ছা। আলতাফ দা বোলার। এবারে মোটিভেশন বলতে আমরা সবাই বলি যে কিছু হয়নি, তোমরা খেলো, আমরা আছি, খেলার মধ্যে হার জিত থাকতেই পারে, একদমই তাই, হ্যাঁ, কিন্তু হারটা হারের মতো হতে হবে, লড়াই করে হারতে হবে। মাঠের দর্শক যেন বলে যে এরা বাজেভাবে হারেনি, হেরেছে ছেলেরা খেটে লড়াই করে হেরেছে। একদম। খেলার মাঠে তোমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ট্রফি যেত, সব ট্রফিরই মূল্য অনেক, সমস্ত সে এন্ট্রি কম হতে পারে, ট্রফি ছোট হতে পারে, কিন্তু জেতা জেতা। তো এবার তোমাদের জিজ্ঞাসা করবো যে সব থেকে সুন্দর মুহূর্ত তোমাদের চোখে কোনটা?
মানে কোন জায়গায় জিতেছো সেই মুহূর্তটাকে কখনো ভুলতে পারবে না? সেটা হচ্ছে মন্দিরা বাজারে জগদীশপুরে আমরা জিতেছিলাম। হুম। আমরা এই 25-এর টিম নিয়ে 35-এ খেলতে গেছিলাম, হুম। ঠিক আছে। সেখানে গিয়ে আমাদের সেমিফাইনালে সবচেয়ে একটা মানে ভালো টিমের সঙ্গেই পড়েছিল, হুম। সেটা বলতে যাই। সেইটাই আমরা জিতেছিলাম, ওটাই আমাদের কাছে সেরা মুহূর্ত বলে আমরা মনে করি। কারণ ওখানে আমাদের বিপরীতে অপোনেন্টে ছিল ল্যাংটাদা ছিল, বাবুদা ছিল, শাকিল আনসারি বলে ফুলেশ্বর একটা ছেলে ছিল, তারপরে বজবজের আনান ছিল, বিট্টু ছিল, নামি দামি সব প্লেয়াররা ছিল। তাদের সঙ্গে আমরা এই 25-এর টিম নিয়ে গিয়ে ফাইট দিয়ে জিতেছিলাম। ওটাই কাছে আমাদের মনে হয় সেরা মুহূর্ত, কারণ ওদের ফরম্যাটে গিয়ে আমরা ওদেরকে হারিয়ে জিতেছিলাম। সেটা একটা। কাউকে ছোট করছি না, হুম। ঠিক আছে, এটা বলার জন্যই। এটা হচ্ছে মানে আমাদের ওটাও সেরা মুহূর্ত মনে হয়, কারণ বড় বড় মানে নামি দামি প্লেয়ারদের সঙ্গে আমরা খেলেছি, তাদেরকে জিততে পেরে তাদের কাছে, এটাই আমাদের কাছে বড় বিষয়, ঠিক আছে। ওনারা অনেক ভালো প্লেয়ার, ভালো খেলেও, দেখেছি আমাদের খেলা দেখতেও যাই আমরা মাঠে মাঠে আমাদের আশেপাশে এলে আমাদের খেলা দেখতে যাই। কোনোদিন হয়তো বিপরীত আমাদের পড়েনি, হুম। ওই দিনকেই আমাদের পড়েছিল সেমিফাইনালে, ঠিক আছে। ওই দিনকে আমরা নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করেছিলাম, ঠিক আছে। হয়তো ওনারা অনেক ভালো প্লেয়ার, ভুল ত্রুটির জন্য হয়তো ওনারা হেরে গিয়েছে, কিন্তু আমরা ওনাদেরকে গুরু মনে করি, ঠিক আছে। এটাই হচ্ছে বড় বিষয়, ওইটাই আমাদের কাছে সেরা মুহূর্ত বলে মনে হয়। একদম। সব থেকে বড় কথা খেলোয়াড় সুলভ মানসিকতা, স্পোর্টসম্যান স্পিরিট, এগুলো তো খেলার অঙ্গ। যাই হোক, এবার যেহেতু সুন্দর মুহূর্তটা তুলে ধরলে, এবার সব থেকে দুঃখের মুহূর্ত কোনটা? ধরো সারা রাত গেছো, গিয়ে খেলে হারলে, তো ম্যাচটা তোমরা জিততে পারতে, তোমাদের চান্স ছিল, বাট কোনোভাবে ম্যাচটা হেরে গেছে, তো কোন জায়গায় এরকম সব থেকে দুঃখ লেগেছিল? সব থেকে বেশি দুঃখ লেগেছিল আমাদের কোটালডাঙ্গার মাঠে। আচ্ছা। কোটালডাঙ্গার মাঠে একটা আন্ডার 20 খেলা হয়, আর এই এলাকার মধ্যে আন্ডার 20 মানে আমাদের খুব ভালো টিম আর কি। আচ্ছা। হ্যাঁ, এবারে হচ্ছে আমাদের সবই মানে এই যে টিমের ছেলে কটা, যে কটা আমরা ওপেনই খেলি, তারাই আন্ডার 20 খেলি। এবারে ওখানে আমরা 2 বছর পর পর খেলা নিয়েছি, 2 বছরই এমন ভাবে হেরে গেছি যেগুলো ভোলার মতো না। যেটা ম্যাচ হেরে গেছি, ধরো না 5 ওভারে 60 টার্গেট দিয়েছি, 70 টার্গেট দিয়েছি, লাস্ট ওভারে বাকি 20 রান, লাস্ট 2 ওভারে বাকি 30 রান, এরকম মাঠে হেরে গেছি। জানি না ওই মাঠটায় আমাদের লাক আছে কি নেই, বা আমাদের প্লেয়ারদের মধ্যে কিছু কম, আমি সেটা এখনো পর্যন্ত বুঝতে পারিনি। ওই মাঠের যে হারগুলো 2 বছর নিয়েছি, 2 বছরই হেরে গেছি। ওই মাঠের যে হারগুলো আমরা জীবনে ভুলতে পারবো না। সব থেকে বেশি কষ্ট হয় কখন? যখন সারা রাত খুব খেটে খেলি, সেমিফাইনাল যখন হেরে সকালবেলা বাড়ি ফিরি, বাইক যখন চালাবো তখন চোখ তো খুলতেই পারি না। তারপরে এত নিজেদের মধ্যে রাগারাগি, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, ওইটাই হচ্ছে সব থেকে খারাপ একটা মানে সকাল, যে আমরা সেমিফাইনালে হেরে সকালবেলা বাড়ি ফিরি, সারা রাত জাগার পর, সারা রাত জাগার খালি পর। হাতে। হ্যাঁ। তোমাদের এই থানা 11 স্টারে সব থেকে মানে সবাই কম বেশি পারফর্ম করছে, কেউ আজকে ব্যাট ভালো করছে, কেউ কালকে বল ভালো করছে, বা এরকম হতেই থাকে। তো তারই মধ্যে তোমাদের সব থেকে ভালো কে বল করে এবং ভালো কে ব্যাট করে? দেখো, আমাদের টিমের মধ্যে ভালো খারাপটা আমি সেটা দেখতে পাই না। মানে কেউ হয়তো আজকে খারাপ করছে, কিন্তু কালকে সে ভালো করবে, সেটা সবসময় আমি আশা করে রেখে দিই তাদের কাছ থেকে। আমাদের টিমের মধ্যে আমি মনে করি সবাই বেস্ট, সবাই বেস্ট না হলে আমরা এতটা ডেভেলপ করতে পারতাম না। এবার মেন কথা হচ্ছে আমাদের কিছুদিন যখন খেলা শুরু করি তখন ফার্স্ট ওভার এ বলে যেত, যখন দেখা পেলাম যে এ বলে ফ্লপ যাচ্ছে তখন আলতাফদাকে বল করাতাম, যখন আলতাফদা ফ্লপ যাচ্ছে তখন বাচ্চাকে দিয়ে বল করাতাম। এরকম ভাবে আমাদের বোলিং পারফরমেন্সটাকে চেঞ্জ করে করে ঠিক জায়গায় আনা, বা ফের সেই ভালো করে সেই পরিস্থিতিটাকে দাঁড় করানো, এরকম ভাবে বোলিংটাকে আমরা শুরু করি। আচ্ছা, তাছাড়াও ধরো তোমরা মেন বোলার বলে তাকে আমরা আর কি বলো, আর কি মেন বোলার, আমরা মেন বোলার হিসাবে ও এই এখনো এই মুহূর্তে গেলে হয়তো ম্যাচের রংটা পাল্টে দিতে পারে, এইরকম তোমরা কাকে দেখো বোলার হিসাবে? আমরা মেন বোলার হিসাবে আপাতত এখন আমরা তনয়কেই দেখি, কেননা ও লেফটি, ওর অ্যাডভান্টেজটা খুব বেশি থাকে। যারা রাইট হ্যান্ডে ব্যাট করে তাদের অ্যাডভান্টেজটা খুব পায় ও। ও লেফটি তো, ওর ভালো বলটা হয়, ওই জন্য ওকে আমরা সবসময় প্রথম থেকেই ভরসা করি। আচ্ছা। তো এমন কোন সিচুয়েশন এসছে কোনো জায়গায় কোনো ফরম্যাটে যে সুপার ওভার বা কিছু, তখন এরকম কোন সিচুয়েশন এসেছে? আপাতত এমন একটা সিচুয়েশন এসেছিল, সেটা হচ্ছে 9 রানের মাঠে 1 ওভারে 4 রান বাকি ছিল। আচ্ছা। সেখান থেকে
একটা ডট করেছিল, দীপ বলে ছেলেটা ডট করেছিল, লাস্ট 6 বলে 3 রান বাকি ছিল, ও ওখান থেকে ওটা মেডেন দিয়েছিল। এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। তারপরে অনেক সিচুয়েশন ছিল যেগুলো হচ্ছে তোমার লাস্ট ওভারে 4 রান বাকি, 8 রান বাকি, এগুলো এরা সব কভার করেছে। ওই জন্য এদেরকে আমি খুব ভরসাযোগ্য বোলার বলে মনে করি। যেমন তনয়, আমাদের ব্যাটিং এর দিক থেকে কাকে দেখো, মানে তবু ভরসা জোগাতে পারে, তোমরা তার উপর ভরসা করতে পারো? ব্যাটিং এর দিক থেকে বলতে গেলে কুশল আছে, দীপ আছে, হ্যাঁ অভিদা আছে। অভিদা হচ্ছে সিনিয়র, এদেরকে বুঝিয়ে বুঝিয়ে খেলানোর জন্য অভিজিৎ দা যথেষ্টই, ঠিক আছে। উনি সিনিয়র তো, যেহেতু এদেরকে বুঝিয়ে বুঝিয়ে সবকিছু খেলায়। এবারে কম্প্রোমাইজ হচ্ছে কুশলকে কোনোবারে ওপেন পাঠাচ্ছি, কোনোবারে দীপকে নিচে করে দিচ্ছি। এবার আকাশ আছে, আকাশকেও কখন ওপেন দিচ্ছি, সবকে অল্টারনেট করে করে খেলাই যাতে সকলে খেলে। নাহলে হিসাব মতনই আমাদের টিমে ওপেন ব্যাট কুশলই, ও কুশল আছে, দীপ আছে, ঠিক আছে। দুজনেই ওপেনই করতে প্রথম থেকে। এবারে সকলের ফর্ম তো যেটা বললো, ফর্ম সকলের আপ ডাউন হয়, ওই জন্য কোনো সময় কুশলকে 1 ডাউন দিচ্ছি, কোন 2 ডাউন, এই হচ্ছে ব্যাপার। তবে বড় ওটা কি মানে পারফরমেন্স অনুযায়ী বিচার পারফরমেন্স করা হয়? অনুযায়ী বিচার করে দেওয়া হয়। আর মাঠ বিবেচনায়ও মানে টিম বিবেচনায়ও দেওয়া হয় যে কোন টিমের বিরুদ্ধে কে ভালো খেলতে পারে, এই মাঠে কে ভালো খেলবে, বাবাই আছে, এরকম করে সবাইকে অল্টারনেট করেই খেলানো হয়, ঠিক আছে। তবে টিমের মানে টিমে টিমের ওপেনিং ব্যাট হচ্ছে কুশল আর দীপ। মানে ওদের এখন দীপের একটু ফর্ম এদিক ওদিক চলছে, ওই জন্য কখন 1 ডাউন, কখন 2 ডাউন, কখন ওপেন। এবারে বড় আকাশ গেলে বড় আকাশকে 1 ডাউন ওপেন, যখন যেরকমই হয় অল্টারনেট করে অল্টারনেট করে, সকলকে তো সব জায়গায় সমান পাওয়া যায় না, একদম। অল্টারনেট করে সবাইকে পাঠানো হয়। তো এবার একটা আমি নিজস্ব একটা কোশ্চেন জিজ্ঞেস করতে চাই কুশলকে, বিশেষ করে কুশল তো মানে থানা 11 স্টারের প্রপার উইকেট কিপার, মানে ও আর কি উইকেট কিপিং এর পেছনে থাকলে মোটামুটি বোলাররা সুরক্ষিত, যে বল একটাও যাবে না বাইরে। তো এত ভালো কিপিং করার প্রবণতাটা কোথা থেকে দেখো আর কি, মানে তুমি কাকে আইডল মনে করো বা কার থেকে একটু শেখো? আমার কিপিং এর আইডল হচ্ছে MS ধোনি। আচ্ছা ওনাকে দেখি দেখি আমি ইন্সপায়ার হয়েছি। আর আমার প্লাস্টিক জগতে যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে বাপন দা। আচ্ছা। আগে তখন আমি খেলতাম, ওনার সঙ্গেই খেলতাম, ওনার বাড়ি সাধুরহাটে। ওনাকে দেখে আমার খুবই ভালো লাগতো। ওনার যেমন বডি মুভমেন্ট, যেমন ওনার বডি মধ্যে একটা স্ট্রেংথ, আলাদাই ক্ষমতা, যেন একটা এনার্জি। মানে উনি যখন পিছনে দাঁড়ায় তখন ভাবি যে যেখানেই বল যাক মোটামুটি ধরে দেবে। তখন থেকে ভাবতাম যে আমি কবে ওনার মতো হব। এমনিতে আমার আইডল হচ্ছে MS ধোনি, তারপরে যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে বাপন দা। এবার আমি তনয়কে জিজ্ঞাসা করব, ধরো তুমি তো প্রপার বোলার, তো যখন কুশলকে পেছনে দেখছো উইকেটের পেছনে আছে, তো কতটা মানে নির্দ্বিধায় বল করতে পারো যে ও যেখানেই যাবে সেখানে মোটামুটি আমরা সেফ, কতটা সেফলি ফিল করো আর কি? না, কুশল পিছনে থাকলে আমি এইটুখানি ভরসা রাখি যে আমি যদি বাজেও বল করে ফেলি ও সেটা ধরে দেবে, আমার ওইটুখানি ভরসা আছে ওর উপর, তাই আমরা ভরসা ভাবে বোলাররা বল করতে পারি। আচ্ছা আচ্ছা। তো তোমাদের টিমের ক্যাপ্টেন কে? আমাদের টিমের ক্যাপ্টেন বলতে আগে ছিল কুশল, এখন আলতাফদা যাচ্ছে এখন। মানে মেনটেন করে নেওয়া হয় আর কি সবার মধ্যে। সবার সাথে আলাপ হয়ে ভালো লাগলো। এবার তোমরা SB স্পোর্টস লাইভ যে আমাদের ইউটিউব চ্যানেল, তো সেই সম্পর্কে যদি কিছু বলো। এই যে দাদারা SB স্পোর্টস চ্যানেলটাকে আমরা সবাই বড় করতে চাই। সবাই দাদাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট সবকিছু করো। আমরা চাইবো দাদার চ্যানেলটা যেন খুব বড় হয়। দাদা সারা রাত আমাদের খেলার ভিডিও শুট করে, আমরা দেখেছি বিভিন্ন মাঠ দাদাকে। হ্যাঁ, আমরা চাই দাদার চ্যানেলটা যেন খুব বড় হয়। আচ্ছা, আজকের এইখানে শেষ কোশ্চেন জিজ্ঞাসা করব সবাই থেকে। তো সামনেই তো IPL গেল, সেখানে ব্যাঙ্গালোর চ্যাম্পিয়ন হলো, তো তোমরা কে কোন দলকে সাপোর্ট করো? কোনো দল আমি জানি না, সবসময় একটাই দল, RCB। RCB। তোর কি? RCB। মুম্বাই। আমার CSK। কলকাতা। আমাদের RCB। আমাদের আচ্ছা, এবার আমার কোশ্চেন, ধরো তুমি তো MS ধোনির ফ্যান, MS ধোনি আইডল মনে করো, তো সেখান থেকে বিরাট কোহলিকে সাপোর্ট করা, না, এটার MS পেছনের ধোনি কারণটা? আমার আইডল,
ওনার আমার শুধু কিপারটাই ভালো লাগে। আচ্ছা, কিন্তু দলটাকে নয়। আমার আমার যে মেন যাকে আমি ভালোবাসি, মেন যে ভালো লাগার একটা মানুষ, সেটা হচ্ছে বিরাট কোহলি। বিরাট কোহলির যে কাভার ডাইভ গুলো, ওনার মধ্যে যে অ্যাগ্রেশন, আমাদের এই মানে ওয়ার্ল্ডে মনে হচ্ছে কোনো প্লেয়ারের মধ্যে আমি এরকম অ্যাগ্রেশন দেখিনি। একদমই তাই। আর আমাদের এই জেনারেশনের বেস্ট প্লেয়ার মানে বিরাট ওয়ার্ল্ডের কোহলি। বেস্ট প্লেয়ার বিরাট কোহলি, হ্যাঁ। এতে কোনো সন্দেহ নেই। বিরাট কোহলি যেই টিমে যাক, কলকাতা যাক, মুম্বাই যাক, যেখানে খুশি যাক, যেখানে বিরাট কোহলি যাবে আমি সেই টিমের ফ্যান। আচ্ছা, এবার ধরো বিরাট কোহলির তো বয়স প্রায় শেষের দিকে, আর হার্ডলি 2 থেকে 3 থেকে 4 বছর খেলবে, তো আরসিবি দলে আর দেখতে পাবো না। অলরেডি ইন্টারন্যাশনাল থেকে, টেস্ট এবং টি20 ইন্টারন্যাশনাল থেকে অবসর নিয়েই নিয়েছে। তো এরপরে যখন আরসিবি দল ছেড়ে দেবে, তখন তোমরা কাকে সাপোর্ট করবে? যে দলের কোচ হবে সেই দলে। বিরাট কোহলি যখন এই টেস্ট গুলো যখন খেলছে না, ওই জন্য খেলাটা দেখাই বন্ধ করে দিয়েছে। ওই জন্য আর খেলা দেখিনি আমি, সিরিয়াস আর খেলা দেখিনি। এবারে পরবর্তী সময়টা ভাবিনি যে যখন বিরাট কোহলি খেলবে না, বয়সের একটা ব্যাপার আছে। একদমই তাই। হ্যাঁ, যত বয়স যাবে তত হয়তো খেলতে পারবে না। তো এবারে আপাতত তখন কিছু ভাবিনি যে কাকে সাপোর্ট করবো বা কিছু, এখন কিছু ভাবিনি এখন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি করে সবাইকে ভালো লাগলো, সবার সাথে আলাপ হয়ে। ধন্যবাদ সবাইকে।